ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয় স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৪৮। ইয়ানা কম্পিউটারের মধ্যে একদম নিজেকে প্যাকেট করে নিয়েছে। লজ্জায় তার মুখ ফুঁড়ে পৃথিবীর কেন্দ্র চলে যেতে ইচ্ছে করছে। সে কিছুতেই এই লুচু বেটা চোখে চোখ রাখতে পারবে না, কিছুতেই না। সে না চাইতেও কাল রাতের দৃশ্যগুলো সিনেমার মতো চোখের সামনে লাইভে ভাসতে চলল। প্রথম দুষ্টি এসে বিছানার কাছে এসে দাঁড়ালো। ইয়ানা একটু চুলও দেখা যাচ্ছে না, ঢেকে রেখেছে। প্রথম ঠোঁট কামড়ে হাসলো, বাম হাতে একটানে কমফোর্টার মোড়ানো ইয়ানার মতো হাতটি ফস করে বের করলো। হঠাৎ এমন হওয়ায় চমকে গেল ইয়ানা। কি করছে এই লোকটা? লজ্জা ইয়ানা সহসা মুখ লুকালো প্রথমের বুকে। প্রথম ইয়ানার গালে মুখ ডুবিয়ে দিল। ইয়ানা লজ্জায় রাঙা মুখটা আরো রঙিন হয়ে উঠল। সেই সাথে প্রথম ইয়ানার গালে আবারও মুখ ডুবিয়ে দিতে গেলে, উফ মাই ডিয়ার রসগোল্লা, কাল রাত আদর করেছি, মন ভরেনি, আবার আমায় উস্কে দিচ্ছ। এখন ধরলে আবার দিন ঘুরিয়ে রাত করে দিব, কিন্তু তুমি আর ছাড়া পাবে না। তাই আমার সাথে লজ্জা পেয়ে আবার নিজে সর্বনাশ ডেকিও না। আমি ভালো ছেলে, আমাকে ভালো থাকতে দাও। প্রথমের কথায় কেঁপে উঠিও না। বুক থেকে মাথা তুলে ভয়ার্ত চোখে তাকালো। এনা লজ্জা পালিয়ে গেছে, হেসে ফেললো প্রথম। এনা গলু গলু চোখ করে তাকিয়ে আছে প্রথমের দিকে। মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে রসগোল্লার মতো ফুসে ফুসে গেলে টপ টপ বেশ কয়েকটা চুমু খেলো। উফ, ইয়ামি ইয়ামি, রসগোল্লার এত টেস্ট হবে আমি স্বপ্নেও ভাবিনি। উফ, এখন থেকে ওপরে না যাওয়া পর্যন্ত সকালে বিকালে দুপুরে রাতে অল টাইম আমার মুখের সামনে রসগোল্লা ধরে থাকবে। এটা তোমার স্বামীর আদেশ। মুখ গম্ভীর করে বলল কথাগুলো প্রথম। ইয়ানা আবারও নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ, এ আমি কার হাতে পড়লাম আল্লাহ। প্রথম মুখ ভেঙচি দিয়ে ইয়ানার কমফোর্টারকে সহ কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। যেতে যেতে বলল, স্বামীর নামে আল্লাহর কাছে বিচার দিয়ে লাভ নিব। এটা আমার ফাইনাল ডিসিশন। ডায়াবেটিক্স না ধরা পর্যন্ত থামবো না। কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে, কাজের ফাঁকে দেওয়া যাবে না। প্রীতম শিকদারের ধাঁচে নেই, তবে ওয়াশরুমে ঢুকে পড়ল এইটুকু বলেই। শিকদার বাড়ির অনুষ্ঠানে মহিলারা রান্নার জন্য বাড়ির কিচেনে এগলোর বিশাল বড় একটা সাবেকি আমলের রান্নাঘর, যার মাঝ বরাবর বিশাল বড় বড় দুটো মাটির চুলা। এই ঘরের মেঝে মাটি, এখানে টাইলস বসানো হয়নি। রান্নাঘরে থাকে থাকে সাজানো হরেক রকমের বড় বিশাল থালা বাসন, হাঁড়ি পাতল, যার বেশিরভাগই হচ্ছে কাঁসার। আগের দিনে কাঁসারের জিনিসপত্রই বেশি ব্যবহার করত মানুষ। পুরো রান্নাঘর জুড়ে মহিলাদের প্রচন্ড ভিড়। সারা বাড়িতে এসি থাকলেও এই ঘরে কোনো এসি নেই, তবে বড় বড় দুটো জানালা আছে। তবে এত ভিড়ে এই গরমে জানালা দিয়ে এক ফোঁটা বাতাস আসছে না। এত মানুষের ভিড়ে ঘরে টইটুম্বুর বাহুতে হুড়হুড় করছে। এর ওপরে এই ব্যবসা গরমে সকলে ঘেমে নিঃসিদ্ধ। অনুশ্রী বেগম এক উনুনে বিশাল পাতিল বসিয়ে তাতে পোলাও রান্না বসিয়েছেন। তনুশ্রী বেগম অনন্যা বেগম বড় বড় আলু ডুমডুম করে কাটছে মাংস রান্না করার জন্য। প্রিয়তা, পরিণীতা, উষা, প্রেরণা, থিরা আরো মেয়েরা সবাই মিলে রুটি বেলছে। রুটি বেলতে বেলতে শিকদার বাড়ির আলালের ঘরে দুলালির অবস্থা একেবারে নাস্তানাবুদ। ঘাড় হাত পা সব টনটন করছে তাদের। তবুও হাত ছাড় নেই। তনুশ্রী বেগমের আদেশ, কাজে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই অসহ্য গরমেও ব্যবসার মধ্যে হাঁসফাঁস করছে তারা। মুখগুলো চেরি ফলের মতো লাল হয়ে গেছে। ইয়ানা নতুন বউ বলেও কোনো ছাড় পায়নি। বাড়ির বউ মানে বাড়ির সদস্য, তাই বাড়ির সকল কাজে তোমার এখনই হাত লাগাতে হবে। এটাই শিকদার বাড়ির কর্তৃ তনুশ্রী বেগমের আদেশ। নতুন ভাবিকে বাসর থেকে নিয়ে এসে একটু পিঞ্চি মারবে, সেই সুযোগও পাচ্ছে না ওরা। তনুশ্রী বেগম শাড়ির আঁচলে ঘাম মুছতে প্রিয়তাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, ওই রান্নাঘর থেকে নারকেল কুড়ানোটা আছে, ওইটা একটু নিয়ে আসো। তনুশ্রী বেগমের কথায় প্রিয়তা হাঁপ ছেড়ে বাঁচলো। বসা থেকে লাফিয়ে উঠে চলে গেল নারকেল আনতে। তাই বসে থাকতে থাকতে মেয়েটার হাত পা মটমট করছে। প্রিয়তা এ ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসতেই চমকে যায়, পা দুগুলো থেমে যায়, বিষময়ে চোখ বৃহৎ হয়ে গেল। খুশির মুখটা যেন চিৎকার দিয়ে বেরিয়ে আসলো আপনা আপনি। সেকেন্ড পার হওয়ার আগেই প্রিয়তা নারকেল টারকেল ফেলে এক প্রকার লাফিয়ে গেল মেহজাবিন চৌধুরীর বুকে।
50 ঊর্ধ্ব মহিলা পিঠে শক্ত করে জড়িয়ে ধরল। ফুপি। খুশিতে প্রিয়তার হৃৎপিণ্ড যেন লাফাচ্ছে। মেহজাবিন চৌধুরী হেসে প্রিয়তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিলেন। প্রিয়তার গালে মুখে হাত বুলিয়ে আদরি কণ্ঠে বললেন, কেমন আছে আমার বৌমা? এ কি, তুমি এমন ঘেমে নিয়ে ভিজে আছো কেন? প্রিয়তা খুশিতে ভাষা খুঁজে পাচ্ছে না। সে মেহজাবিন চৌধুরীকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিলেন। অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, ফুপি তুমি আসবে এবার, বললে না আমায়? মেহজাবিন চৌধুরী হেসে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সারপ্রাইজ? তাদের কথার মধ্যে সে তো প্রিয়তার পাশে ধপ করে বসে পড়ল। প্রিয়তা নিজের দিকে ঘুরিয়ে বলল, সব ভালোবাসা বুঝি মমের জন্য? আর আমি আমার ভাই তো নদীর জলে ভেসে এসেছি, কেননা ক্যান্ডে আমাদেরকেও একটু দেখো। তুমি জানো না ননদের সাথে ভাবিদের শত্রুতা চিরকালের জন্য? শ্বেতা দুষ্টি হেসে বলল, আমার কপালে বুঝি মন্দ, এই জন্যই তো কপালে ভালোভাবে জুটল না। কোথা থেকে এক দরজাল মহিলা এসে আমার সোনামুখ নিরহ ভাইয়ের কপালে এসে জুটেছে। আর আমার বেচারি ভাইটা, সে তো দিনে দিনে যেন শোষণের শিকার হয়ে শুকিয়ে যাচ্ছে। আর প্রিয়তা, সেও কি কম কিসে? চোখ টিপে দুষ্টু হেসে বলল, তোমার ভাইয়ের কপালে তো বাঁধিয়ে রাখার মতো কপাল ননদি, আমার মতো সুন্দর সুশীল মেয়ে পেয়েছে, আর কি চাও? তোমার ভাইয়ের কপাল তো বাঁধিয়ে রাখার, এটা বুঝলে এখন? প্রিয়তা একটু ভাব নিয়েই বলল, আসলে কি জানো কোটনি ননদি, আমার রূপের এতটাই তেজ যে তোমার ভাই সেটা সহ্য করতে পারছে না, তাই শুকিয়ে যাচ্ছে। এখানে আমার দোষ কি? তাহলে কি ভাই বলার আছে? আসলে কি বলো তো ননদি, ইতিহাস সাক্ষী ননদিরা কখনো ভাবিকে দু চোখে দেখতে পারে না। পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তা তো অবশ্যই, এত সুন্দরী বউ আমার, আর তার রূপের তেজ থাকবে না? এ আবার হয় নাকি? এই আগুনে জ্বলে পুড়ে মরবো বলেই তো বেঁচে আছি। বউয়ের রূপের আগুনে তেজ থাকে, তা শুধু জ্বলে ছাই করে দেওয়ার জন্য না। তাও গর্বের সহিত কথা, আমার সোনা বউ। হঠাৎ করে কারো কণ্ঠে চমকে উঠল প্রিয়তা। সে তড়াক করে ঘাড় ঘুরে পিছে তাকাতেই শুদ্ধ ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে আকর্ষণীয় ভঙ্গিতে হেঁটে আসছে। ঠোঁটে লেগে আছে চিরচাহিত বাঁকা হাসি, তার সাথে প্রণয় আছে। তবে সে একদম নীরব, নিশ্চুপ, নির্বিকার, চোখে মুখে কোনো অনুভূতি নেই। শুদ্ধের কথায় চরম লজ্জা পেল প্রিয়তা। মনে মনে ভাবল, ছিছি, শুদ্ধ ভাই কি ভাবলেন? আবারও প্রণয়ের দিকে তাকিয়ে সামান্য ভয় পেল, প্রণয় ভাই কি ভাবলেন? শুদ্ধ আর প্রণয় এগিয়ে এসে মেহজাবিন চৌধুরীকে সালাম করলো। শুদ্ধকে দেখে শ্বেতা ফট করে প্রিয়তার পাশে থেকে উঠে পড়ল। ভাইয়ার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করলো। শুদ্ধ দুষ্টি এসে যথাশুদ্ধ প্রিয়তার পাশে বসে পড়ল। শুদ্ধ নিজের পাশে বসে থেকে অস্বস্তিতে পড়ে গেল প্রিয়তা। শ্বেতা বলল, এই দাদান, ভাবির দিকে চিপসে বস, আমিও তো বসবো নাকি? নাকি ফ্যামিলি ফটো তুলবো না? শুদ্ধ প্রিয় তৃতস্থ মুখে তাকিয়ে বাঁকা হাসলো। এবার প্রিয়তার গায়ের সাথে গা লাগায় ঘামতে লাগলো সে। প্রিয়তা ইতস্ত বোধ করছে। সে তার মেহজাবিন চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে শুদ্ধ আর প্রিয়তাকে দেখছে। সত্যি বলতে অসাধারণ মানিয়েছে তাদের দুজনকে দেখে, মনে হচ্ছে একই জুটি একে অপরের জন্য। সে তো শুদ্ধের পাশে বসে পড়ল। এতক্ষণ প্রণয়ের চোখে মুখে সব স্বাভাবিক থাকলেও হাত দুটো শক্ত মুষ্টিবদ্ধ হয়ে আছে। অতি শান্ত চোখে দুটোতে যদি কেউ নিবিড়ভাবে তাকিয়ে থাকতো, দেখতে পেত পুরুষের হৃদয়ে জ্বলিয়ে দেওয়া সেই বিধ্বস্ত অগ্নিকাণ্ড বুকের ভেতরটা কতখানি দগ্ধ করে দিচ্ছে। কপালের শিরাগুলো আস্তে আস্তে ফুলে পেঁপে উঠেছে। প্রিয়তা আসতে না দেখে অনুশ্রী বেগম প্রেরণাকে পাঠিয়েছিলেন নারকেল নিতে। প্রেরণাও রান্নাঘরে এসে সামনের দিকে তাকাতেই আনন্দে লাফিয়ে ওঠে। সব ফেলে ছুটে গেল ড্রয়িং রুমে। মেহজাবিন চৌধুরী কে জড়িয়ে ধরে শ্বেতা বাগড়া দিল, প্রেরণা আপু, ভালোবাসায় বোম পড়ে ফাটাবে, আগে আমাদের ফ্যামিলি ফটো তুলে দাও বলে ফোন এগিয়ে দিল। প্রেরণা ফোনটা হাতে নিতে নিতে ভুরু কুঁচকে বলল, ফ্যামিলি ফটো? সে তো এবার চমৎকার হাসলো। হ্যাঁ, তুমি জানো না, আমি, আমার মম, আমার দাদান আর আমাদের সুন্দরী ভাবি, এটাই তো আমাদের ফ্যামিলি। প্রেরণা এবার একটু দুষ্টু এসে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ভুলে গিয়েছিলাম, বলে একটা সুন্দর করে ছবি তুলে দিল। ফোনটা শ্বেতার হাতে দিতেই মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরলো। শুদ্ধের ছোঁয়া লাগতে প্রিয়তার অস্বস্তি বাড়ছে। সে চাইছে উঠে যেতে, কিন্তু সাহস পাচ্ছে না, যদি বেয়াদবি হয়ে যায়। এবার
মেহজাবিন চৌধুরী শুদ্ধের মাথায় হাত বুলিয়ে বললেন, মাই সন, আমি কয়েক ঘন্টা আগে মাত্র ইনফর্ম করলাম তোমায়, এর মধ্যে তুমি চলে এলে। শুদ্ধ হেসে বলল, মম, তোমার আগে কোনো কাজ নয়, কিন্তু আমি তো তোমার থেকে কালকে কথা বললাম, তুমি তো বললে 1 মাস পরে আসবে, তাহলে এখনই চলে এলে যে? মেহজাবিন চৌধুরী স্মিত হেসে বললেন, সারপ্রাইজ মাই সন, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বলিনি। হাসলো শুদ্ধ, তবে একটু ইতস্ত বোধ করে বলল, আমি কাল আবার সিলেটে ব্যাক করব মম, তুমি এসেছো বলে ইমার্জেন্সি এসেছি। মেহজাবিন চৌধুরী কিছুটা রুড়ো কণ্ঠে বললেন, কাল নয় বেটা, 2 দিন পর যাও, কাল একটা ইন্টারেস্ট কাজ আছে। আই নো, তুমি বুঝতে পারছো। মেহজাবিনের কথায় ভুরু কুচকে ফেললো প্রণয়, কেমন সন্দেহান চোখে তাকালো মেহজাবিনের দিকে। এবার ফুপির উপস্থিতি কেন জানি খুশি হতে পারছে না সে, মনের মধ্যে কিছু একটা খসখস করছে। কিছুক্ষণের মধ্যে সিদ্ধার বাড়ির প্রায় সকলেই আস্তে আস্তে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। তনুশ্রী বেগম ননদকে দেখে খুশি হলেন। অনুশ্রী বেগম হেসে, কেমন আছো আপা, আসবেন বললেন না তো, গাড়ি পাঠিয়ে দিতাম। মেহজাবিন চৌধুরী আন্তরিকভাবে বললেন, এত ব্যস্ত হবেন না ভাবি, আমি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মেহজাবিন চৌধুরী বসা থেকে উঠতে সুযোগ পেল প্রিয়তা, লাফিয়ে সুদের পাশ থেকে উঠে পড়ল, হন্তদন্ত হয়ে কণ্ঠে বলল, আমি তোমার জন্য সর্বদানি ফুপি, বলে কেটে পড়ল। প্রিয়তা পালাতে দেখে হেসে ফেলল শুদ্ধ। প্রিয়তার সাথে যে হার্টের টাচ লেগেছিল সেটা নাকের কাছে এনে লম্বা একটা শ্বাস নিল, সেই পরিচিত মাদকীয় সুগন্ধ। সে আরো 2বার শ্বাস নিতেই বলল, পালাচ্ছ পালাও, এখন সময় তোমার সুইটহার্ট, কিন্তু যখন সময় আমার হবে তখন শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে শুদ্ধ নাম জপবে, নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেব না, প্রমিস। প্রণয় উঠে সোজা উপরে চলে গেল, কারোর সাথে কোনো প্রকার কথা বলল না। ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন সাদমান শিকদার। হই হুল্লোড় ঘর শুনে ঘর থেকে বেরিয়েছিলেন, বোনকে দেখে সন্তুষ্ট হলেন তিনি। মেহজাবিন চৌধুরী এগিয়ে এসে সাদমান শিকদারকে সালাম করলেন, বিনয় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ভালো আছেন ভাইজান? সাদমান শিকদার হেসে বলল, ভালো আছি বোন। সাদমান শিকদার হাঁক দিয়ে রহমানকে ডাকলেন, রহমান, রহমান। 1 মিনিটের মধ্যে হাজির হলো পুরো বাড়ির কাজের লোক, বুড়ো কাজের লোক রহমান। সাদমান শিকদার তাকে আদেশ দিয়ে বললেন, আমার বোন এসেছে, হাটের সব থেকে বড় গরু আর খাসি এনে জবাই দাও। রহমান সম্মতি জানিয়ে চলে গেল। মেহজাবিন চৌধুরী শুদ্ধ আর শ্বেতা আরো কিছুক্ষণ সবার সাথে কথা বলে ওপরে চলে গেলেন। মেহজাবিন চৌধুরীকে দেখে পুরো শিকদার বাড়ি গরম হয়ে গেছে, কারণ মেহজাবিন চৌধুরী 4 ভাইয়ের একমাত্র বোন। সাদমান শিকদারের প্রচন্ড আদরের, আর এই বাড়ির ছেলে মেয়েরাও ফুপি বলতে অজ্ঞান। আর প্রিয়তা তিনি ছোট থেকে ছেলের বউ বলেই মনে করেন, তবে প্রিয়তা সেটা নিতান্তই মজা হিসেবে নেন। দুপুরবেলা সিন্নি প্রস্তুত। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল বড় করে প্যান্ডেল টানানো হয়েছে। পুরনো রায়পুরের বাচ্চা কাচ্চা যুবক সবাই এখানে আমন্ত্রিত। প্রথমে পুরুষদের চিনি বিতরণ করা হবে, পরে মহিলাদের। শিকদার বাড়ির নিয়ম অনুসারে মেহমানদের আপ্যায়ন করা, চিনি বিতরণ এসব শিকদার বাড়ির ছেলেরাই করে। তাই অনুযায়ী প্রণয়, প্রীতম, শুদ্ধ, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই জোর কদমে লেগে পড়েছে কাজে। দুপুরে তপ্ত গরমে ঘেমে নিয়ে এসেই তো বিকাল 4টা পর্যন্ত চিনি বিতরণ করেছে তারা। হুজুরদের দাওয়াত করে খাওয়ানো হয়েছে। বাড়ির নারী পুরুষ কারো এক ফোঁটা দম নেওয়ার ফুসরত মেলেনি। সন্ধ্যা 7টা। এতক্ষণে শিকদার বাড়ির কাজকর্ম মিটেছে, সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাড়ির অতিরিক্ত লোক সমাগম, ভিড়ভাট অনেকটাই কমে হালকা হয়েছে। শিকদারদের ঘনিষ্ঠ আত্মীয়রা ছাড়া বাইরের প্রায় সবাই নেই বললেই চলে। তবে বাড়ির পরিবেশ মোটেও শান্ত নয়, কারণ প্রণয়ের মামার বাড়ির সকলে এসেছে তাদের পরিবার নিয়ে। বাড়ির বড়রা সকলে ড্রয়িং রুমে বসে গল্প করছে। বাড়ির ছেলেরা বাইরের দিকটা সামলে ক্লান্ত হয়ে ড্রয়িং রুম জুড়ে বসেছে। উদ্দেশ্য একই, বাড়ির সবখানে সাফ করে দেওয়া। অরণ্য টেবিলে মাথা ঠেকিয়ে ফাটা গলায় চিৎকার দিয়ে ডাকলো, মর্জিনার মা, এই মর্জিনার মা, আরে সকিনার মা, কই রে, মরে গেলি নাকি? রান্নাঘরে প্রিয়তা আর উষা বাড়ির বড়রা আর মেহমানদের জন্য চা কফি বানাচ্ছে। উষা চা বানাতে বানাতে জিজ্ঞাসা করলো, প্রিয় আপু, তোমাদের পরিবারে এত মানুষ? প্রিয়তা আটা মাখাতে মাখাতে মৃদু হেসে বলল, আরো আছে, এই তো ওনাদের চা নাস্তা দিয়ে তোমাদের আর ইনুকে রেডি করব, ওনাদের তো নতুন বউ দেখাতেই এসেছে। লজ্জা পেল, হাসলো উষা। প্রিয়তা আবারও বলল, চা বানানো শেষ হলে আপুর ঘরে চলে যেও, ভাবি ওইখানে সাজাবে তোমাদের।
উষা মাথা নেড়ে সম্মতি জানালো। এর মধ্যে অরণ্য এসে সারের মতো চিৎকার শুনে বিরক্ত হলো প্রিয়তা। অরণ্য বলে আবারও ডাকলো, কইরে মোকলেসের বউ, আকাশের বউ। অরণ্যের এমন উদ্ভট নামে ঢুকতে শুনে প্রিয়তা যেন তেলে বাগুনে জ্বলে উঠল। সে আটা মাখাতে মাখাতে হাত না ধুয়ে বের হলো রান্নাঘর থেকে। ডাইনিং রুমে পা রাখতেই প্রিয়তার মুখ হা হয়ে গেল। প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, তাদের মামাতো খালাতো ভাই সাদিক, রাফিদ, শুভ্র, অভ্র সবাই ডাইনিং টেবিলে মাথা রেখে শুয়ে আছে। অরণ্য প্রিয়তাকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, মোকলেসের বউ, তাড়াতাড়ি খেতে দে আমাগো। সারাদিন সেবা করতে করতে আত্মসেবা হয়ে গেছি। দর দর ক্ষুদায়, বাই এনি চান্স কিছু হয়ে যায়, আমার না হব বিধবা হয়ে যাবে, যা হবে চরম অন্যায় হবে। একবার ভাব, আমার দুনিয়াতে না আসা আন্ডা বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। তুই এইটি কি চাস, মোকলেসের বউ? অরণ্যের ফালতু বকবকানি শুনে ধমকে উঠল প্রেম। দুর্বল গলায় বলল, আরেকটা উল্টাপাল্টা কথা বল, আগামী 7 দিন তোকে খেতে দেব না। আর বিয়ে ওইটা তোর কোনো কালেই চান্স হবে না। এতক্ষণে সবাই অসহায় মুখটা দেখে মায়া হলে অরণ্যের বাজে কথা শুনে প্রিয়তার মেজাজ খারাপ হলো। সে ঘুরে তাকিয়ে তার দিকে। প্রণয় শুধু ফোন টিপছে। তাদের মুখ দুটো শুকনো, কিন্তু মুখে কিছু বলছে না। প্রিয়তা আরেকবার সবাইকে দেখে দৌড়ে রান্নাঘরে গেল। তন্ত কণ্ঠে উষাকে বলল, ভাবি চা হয়ে গেলে সাবধানে দিয়ে আসো, আর আসার সময় আপু আর ইনুকে ডেকে এনো। উষার মাথা নেড়ে সম্মতি জানালো। মাথার ঘুমটা আর একটু মাথায় টেনে চায়ের টেটা নিয়ে চলে গেল। প্রিয়তা দ্রুত হাতে ভাত তরকারি বাড়তে লাগলো। ইতিমধ্যে পরিণীতা এসে উপস্থিত হয়েছে। প্রিয়তা পরিণীতার হাতে বড় তরকারির বাটিটা দিয়ে বলল, আপু এগুলো নিয়ে যাও, ভাইয়াদের অনেক খিদে পেয়েছে। পরিণীতা নিয়ে গেল। ইতিমধ্যে উষা আর ইয়োনাও চলে এলো। সকলে মিলে হরেক রকমের খাবার দাবারের টেবিলে সাজাতে লাগলো। সাধারণ দিনের তুলনায় আজ আর অনেক বেশি রান্না হয়েছে। খাবারের গন্ধে তরুণ শিকদারদের পেটে ইঁদুর লাফাতে শুরু করলো। প্রিয়তার পরিণীতা ভাইদের খাবার বেড়ে দিতে লাগলো। ভাত তরকারি প্লেটে পটে হালুম হুলুম করে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়লো যেন খাবারে। অর্ণ, সমুদ্র, প্রীতম, প্রেম, রাজ, প্রিয়তা এবার শুদ্ধের প্লেটে ভাত বেড়ে দিতে লাগলো। শুদ্ধ তো দুনিয়া ভুলে এক দৃষ্টে তাকিয়ে আছে প্রিয়তার সুন্দর মুখের দিকে। আরো ব্যস্ত দৃষ্টি, দ্রুত পদচারণ সব ঝড় তুলে দিচ্ছে শুদ্ধের বুকে। প্রিয়তার হাঁটার তালে তালে তার লম্বা বেনুনি দলছে হাঁটুর নিচে। হাই, এ দৃশ্যে শুদ্ধের যেন একদম খুন হয়ে যাবে। যে শুদ্ধ চৌধুরী নারী জাতিকে আকর্ষণ করতে ব্যর্থ, সেই শুদ্ধ চৌধুরী কোনো কিশোরী কন্যার প্রেমে এমন পাগলামি করছে, তা কি সমাজ জানলে মেনে নিবে? প্রিয়তার লাবণ্যময়ী চেহারা দেখে শুদ্ধের খিদে যেন অর্ধেক মিটে গেল। প্রণয় শুধু শান্ত চোখে শুদ্ধের চোখের মুগ্ধতা দেখলো। কেন জানি না চাইতো প্রণয়ের প্রচন্ড রাগ হচ্ছে। সে চায় সবটা স্বাভাবিকভাবে মেনে নিতে, কিন্তু সামান্য এইটুকুতেই তার হৃদয়ের হৃৎপিণ্ড যেন প্রচুরভাবে ভারীভাবে নিঃশ্বাস নিতে নিতে শুরু করেছে। যত সব নেওয়ার চেষ্টা, তবে হৃৎপিণ্ড যেন ব্যথাতুরভাবে তার হু হু করে উঠছে। প্রিয়তা শুদ্ধের প্লেট রেখে প্রণয়ের প্লেটে ভাত দিতে নিলেই প্রণয় তেজি কণ্ঠে খানিকটা চিৎকার করে বলল, খিদে নেই। থেমে গেল প্রিয়তা, চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় পুনরায় পরীকে ডেকে বলল, পরী এক গ্লাস পানি দিয়ে যা। প্রণয়ের চাপা ধমকে যেন পুরো ডাইনিং টেবিল হালকা কেঁপে উঠল। সকলে স্মিত চোখে তাকালো। সারাদিন এমন খাটার পর খিদে নেই? অরণ্য তো মুখ ফসকে বলেই বসলো, জ্ঞান দাদান, তুমিও তো সারাদিন পানি ছাড়া কিছু খেতে দেখিনি, কত কাজ করেছো? প্রণয় শুধু শান্ত চোখে তাকিয়ে অরণ্যের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল অরণ্য। আর কিছু বলল না। শুদ্ধ ভাতের লোকমা মুখে তুলতে তুলতে, খিদে পেয়েছে জানি, খেয়ে নে। প্রণয় কিছু বলল না, শুধু প্রিয়তার দিকে একবার তাকিয়ে পেটে ভরা বলে চলে গেল ড্রয়িং রুম থেকে। পরিণীতা পানি নিয়ে এসে পেছন থেকে ডাকলো, পানিটা খেয়ে যাও দাদান। কিন্তু প্রণয় দাঁড়ালো না। তাজ্জব বনে গেল সবাই। প্রিয়তা মনে কষ্ট পেল। প্রণয়ের কথায় যে স্পষ্ট বুঝেছে এগুলো করে প্রণয় ভাই তার উপর রাগ ঝেড়ে গেল, কিন্তু কি করেছে সে? শুধু সবই বুঝলো। শুধু ওই যে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে আর কিছু করার থাকে না, না চাইতে স্বার্থপর হতে হয়। আর বাকিরা কেউ তেমন কিছু মাইন্ড করলো না। অরণ্য মগরি রান চিবোতে চিবোতে মাথা পড়লো বিশেষ বোনের উস্কো এক বাড়ি। মেজদাদা আমাদের ভাইদের পারিশ্রমিক দেয়নি, তাই দুঃখ নেই, কিন্তু মুখলেসের বউ ভাগ্য মেরে দেবে, এটা কিন্তু চরম অন্যায়, মানি না। অরণ্যের কথায় সবাই খাওয়া থামিয়ে দিল। অরণ্য আবারও দুঃখী দুঃখী মুখ করে বলল,
কাল রাত হাড় ভাঙা খাটুনি খেটে মেজদার জন্য নিজের পকেটে টাকা দিয়ে ফুল কিনে 4 ঘন্টায় ঘর সাজালাম, বিনিময়ে হরি মটর পেলাম। আমার কুদ্দুস মোখলেসের বউরা তাদের আটা ময়দা নষ্ট করে ভাবিকে সাজালো, তার বিনিময়ে কি পেল? হরি মটর। এটি আমাদের ওপর চরমভাবে শোষণ হচ্ছে, আমরা শোষিত হচ্ছি। এই বিচার কিছুতেই মানছি না, মানব না। অরণ্যের কথায় সবার মুখে এক্সপ্রেশন পাল্টে গেল, সকলে অরণ্যের কথায় তালে তাল মিলিয়ে মানছি না, মানব না। অরণ্য আবারও বলল, আমাদের দাবি মানতে হবে, এক্ষুনি কমপক্ষে 2 লক্ষ টাকা আমাদের গণ্ডি পুরোতে করতে হবে। প্রেরণার্থীরা চলে গেল। রাজ বলল, এটা কিন্তু ভারী অন্যায় মেজদা, তোমার জন্য আজ কত কিছু করলাম। ওদের কথা শেষ, ইয়ানা লজ্জায় শেষ। প্রীতম এবার হাইব্রিড বাদরগুলোর দিকে তাকিয়ে ইয়ানাকে ডাকলো, একটু এদিকে আসো তো রসগোল্লা। প্রীতম এবার এ ধরনের কথায় থমকে গেল ইয়ানা, সবার সামনে এমন সম্বোধনে কেঁপে উঠল। ওরা একসাথে চিৎকার দিয়ে উঠল, হাই। অরণ্য এবার দুষ্টু করে বলল, আই উইশ আমার যদি একটা চমচম বা রসমালাই থাকতো। রাজ মুখ বাঁকিয়ে বলল, তোর কপালে বাসি মিষ্টিও জুটবে না। ইয়ানা ধীর পায়ে গিয়ে সে প্রীতমের কাছে, প্রীতম হাতটা ইয়ানা থেকে পকেটের দিকে ইশারা করে বলল, ওয়ালেটটা বের করে বাদরকে বলো আমার কার্ডটা দিয়ে দাও। ইয়ানা তাই করলো, প্রীতমের ক্রেডিট কার্ড বের করে অরণ্যের হাতে দিল। অরণ্য সেটার দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, চলো ভাই লোক, এটা দিয়ে কাল পার্টি করব। ওদের সকলের মুখ হাসি উজ্জ্বল হয়ে গেল। প্রীতম বিরক্ত মুখে বিরক্তি করে বলল, বাদরগুলো যত সব। পরিণীতা, প্রিয়তা, ধীরা, চিত্রা, পূর্ণতা, ইয়ানা সবাই অবসান পেতেই বসেছে প্রিয়তার খাটের ওপরে। বিছানার চারদিকে বিভিন্ন ডিজাইনের এক্সক্লুসিভ শাড়ি, জুয়েলারি, মেকআপ ছড়িয়ে আছে। ওরা সবকিছু ছড়িয়ে নিয়ে বসে আছে, শখে মেতে বসেছে। পূর্ণতার চিত্রা এসেছে উষার প্রেমের বিয়ের পর, আজ প্রথম শিকদার বাড়িতে। সে আগে চেষ্টা করে নিজেকে আটকে রাখতে পারেনি। চিত্রা অবশ্য নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, যা তার হবার না তার ওপর থেকে আর কোনো আশা রাখতে নেই, রাখেও না। শুধু একটু মানসিক শান্তির জন্যই এসেছে, শুধু একটিবার মন ভরে দেখতে, চোখের তৃষ্ণা মেটাতে। কারো সংসারে হাত ঢুকানোর মানসিকতা তার নেই। সে ভালোবাসে ঠিকই, কিন্তু ছোট লোক তো নয়। তাই আত্মমর্যাদা আজ বিসর্জন দেবে না সে। আর সত্যি তো, যাই হোক, প্রেম তার ছোট বোনের স্বামী, বোনের স্বামীর কাছে ভালোবাসা দাবি করা কি চায়? ছি। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা ইয়ানাকে দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর ইয়ানা বেচারি লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ সব রং ধারণ করছে। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখেছে। প্রিয়তার মুখ থেকে করা কথা। পরিণীতা দুষ্টু হেসে বলল, মনে হচ্ছে খুব আদরে কেউ বাংলাদেশের 64 জেলার মানচিত্র এঁকে নিয়েছে নিচের শরীরে। ভাবিজি, তাই না? প্রিয়তাদের মামাতো বোনরা মেঘা, রসিতা বলে উঠল। ভাইয়ার ভালোবাসার ডোজটা বোধহয় একটু বেশি ছিল, তাই না ভাবি? পূর্ণতা আরো বেশি, এক ধাপ এগিয়ে প্রত্যেকটা ক্ষতচিহ্ন ধরে গভীরভাবে পরীক্ষা করছে। আর একটু পর দুঃখ প্রকাশ করছে, ইস কতটা জখম হয়ে গেছে, ব্যথা পেয়েছিস ইনু। পূর্ণতার কথায় বিরক্ত হলো পরিণীতা, তেতো কণ্ঠে আফসোসের সুরে বলে, ছ্যা পূর্ণা, তোর মতো রসকসীন আর কোনো কি দিনও হব না। না জানি কোন শালার ভাগ্যে আছিস তুই, সেই শালার জন্য এক বালতি সমবেদনা। পরিণীতা আবারও ইয়ানার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কিছু ব্যথা হয় পরম সুখের, তাই না রে ইনু? ইয়ানার গলা, বুকে, কাঁধে, গলায় এক এক জায়গায় শরীরের গভীরভাবে ক্ষত হয়ে গেছে। শুভ্র ক্ষত নিজের বুকে চেপে ধরে রেখেছে। হায়, এমন দিন আমার কবে আসবে? ভাবল। ওদের মধ্যে থাকা প্রিয়তা ঘরে প্রবেশ করলো শ্বেতা। মেয়েটা যদিও বিদেশি মানুষ, তবু ওদের কথাবার্তা, চালচলন, পোশাক আশাক নম্র, ভদ্র, মার্জিত। শ্বেতা এসে প্রিয়তার পাশ ঘেঁষে বসলো। শুভ্রতাকে পিঞ্চ মেরে বলল, তোর দুধের দাঁত পড়েছে, এখনই এই দিনের জন্য লাফাচ্ছিস? আগে হরলিক্স টলিক্স খেয়ে বড় হ। শুভ্রতা ভেঙালো। ইয়ানা, পূর্ণতা আর চিত্রা হাঁ করে তাকিয়ে রইল শ্বেতার মুখের দিকে। শ্বেতাকে তারা আগে দেখেনি। মেয়েটা অদ্ভুত রকম সুন্দরী, মুখের গড়ন 60% শুধু শুধু ভাইব আছে। সুদের মতোই অসাধারণ সৌন্দর্যের অধিকারী সে। কেউ শ্বেতার শুধুকে পাশাপাশি দেখলে চোখ বন্ধ করে বলবে, এরা একে মায়ের পেটের ভাই বোন। দুজনের চেহারার প্রায় সবটাই মিল। শ্বেতা ইয়ানাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা ফুলু ফুলু গাল টেনে দিয়ে বলল, মিষ্টি হেসে বলল, বা প্রীতম ভাইয়ের বউ তো খুব মিষ্টি, বেশ গোলুমুলু আদরের। লজ্জা পেয়ে গেল ইয়ানা। শ্বেতা প্রিয়তার হাত জড়িয়ে ধরে বলল, ভাবি এখনো সাজা শুরু করো? সকলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসলো। ধীরা বলল, কিন্তু আপুরা, ছোট ভাবি তো এখন আসেনি।
প্রিয়তা ধীরাকে বলল, যা ভাবিকে নিয়ে আয়। ধীরা মাথা নেড়ে উঠে গেল। প্রিয়তা পরিণীতা দের মুখে ভাবি ডাক্তার চিত্রা সোজা হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। এদের মুখ থেকে এই ডাক্তার শোনার জন্য কতটা ব্যাকুল ছিল সে। অথচ চিত্রা ও উঠে গেল। ঘর থেকে বেরিয়ে ধীরাকে পেছন থেকে ডেকে বলল, ধীরা। ধীরা দাঁড়িয়ে পড়লো। ঘাড় ঘুরে পেছনে ফিরে তাকাতে দেখলো চিত্রা। চিত্রা ছুটে এসে বলল, আমি আনছি উষাকে ডেকে। তোমাদের তোমাদের কে কোথাও কুহু খুঁজছে। তীরা কুহুর কথা শুনেই খুশিতে জিজ্ঞাসা করলো, কুহু কোথায় কুহু আপু? চিত্রা আসার চেষ্টা করলো, আমি নিচে কোথাও খুঁজে দেখো। তীরাও মাথা নেড়ে চলে গেল। চিত্রা কম্পনরত পায়ে চলনরত সিঁড়ি দিয়ে পা বাড়ালো। প্রতি কদমে কদমে তার হৃৎপিণ্ড ছলাক দিয়ে উঠছে, গলা শুকোচ্ছে। উষা বিছনায় পা ভাঁজ করে প্রেমের এক গাদা শার্ট নিয়ে বসেছে। সেগুলোর বোতাম লাগাতে লাগাতে মনে মনে বিড়বিড় করছে, অদ্ভুত পুরুষ মানুষ। এত অগোছানো হয়, প্রতিটা শার্টের বোতাম খোলা করে রেখেছে, আর প্রতিটা সেটা সেলাই করতে হবে। উফ, এতটা অধৈর্য মানুষ কিভাবে হতে পারে? সে শার্টগুলো ধীরে সুস্থে খুলছে। উষার ভাবনার মাঝেই প্রেমের ভেতরে প্রবেশ করে। বাইরে সবার পেমেন্ট করে দিয়ে এসেছে, সব কাজ শেষ। এখন সে চিন্তিত। এবার একটু শান্তিতে বিশ্রাম নিতে হবে। নিশ্চিন্ত সে। আর প্রচুর খাটাখাটনিও গেছে, হাড় ম্যাজম্যাজ করছে। প্রেম শার্টটা টেনে খুলতে যাবে, অমনি উষা চিৎকার দিয়ে বলে উঠলো, একদম ওইটা টেনে হিস্ট্রে খুলবে না, ধীরে ধীরে খুলুন। উষার কথায় প্রেম থেমে গেল। শার্টের বোতামে দেখে হাত সরিয়ে কপাল কুঁচকে তাকালো বইয়ের দিকে। আজকাল প্রেম বুঝে উঠতে পারে না এই ঘরটা আসলে তার নাকি তার বইয়ের। বউ তার আগেই মতো নরম সরম নেই, ভয় ডর তেমন করে না, সব কাটি এখন পাক্কা গিনি হয়ে গেছে যেন। উষা আবারও বলল, আপনি প্রতিদিন শার্টের বোতাম ছিঁড়েন আর আমি সেলাই করব? এত এত তো আর প্রতিদিন মানা যায় না। ধীরে সুস্থে খুলুন। প্রেম শার্ট খুলল না। আবারও দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এলো উষার দিকে। ধপ করে পাশে বসে পড়লো। এসি পাওয়ার বাড়িয়ে দিয়ে উষার দিকে এগিয়ে এসে বলল। উষা চোখ পিটপিট করে চাইলো। প্রেম নিজেকে এগিয়ে আসতে দেখে বলল, নাও, এখন যেভাবে ইচ্ছে সেভাবে খুলতে পারো। নিজে খুলে নাও, আমি আর খুলবো না, যেহেতু বারণ করে দিয়েছো। উষা চোখ পিটপিট করে চাইলো। প্রেম নিজেও এগিয়ে এলো। নাও। উষা প্রেমের বুকের পিঠে হাত ঠেকিয়ে দেখলো পুরো শার্টটা ঘামে ভিজে জবজব। উষা সুই সুতা ফেলে দ্রুত হাতে শার্টের বোতাম খুলতে লাগলো। ঠিক তখনই ধীর পায়ে ঘরে দরজা এসে দাঁড়ালো চিত্রা। মুখে কিছু বলার আগে তার কণ্ঠ বাকরুদ্ধ হলো। অক্ষি যুগল টলমলে হলো। পায়ের নিচে জমিন সরে গেল। অবিশ্বাসের চোখে চেয়ে রইল। উষা দ্রুত হাতে পুরুষালী শার্টটা খুলে পাশে রাখলো। উজ্জ্বল ফর্সা পুরুষালী দেহটা গরমে ঘামে ভিজে লাল হয়ে গেছে। প্রেম দুহাত পেছনে দিয়ে হেলান দিয়ে দিল। এখন আরাম লাগছে। উষা প্রেমের পিঠে হাত ঠেকিয়ে দেখলো পুরো শরীরটা বরফের ন্যায় হিমশীতল। বুক পিট বেয়ে ঘামের বিন্দু মিত্র এখনো ঝরে পড়ছে। পুরো শরীর ভেজা। উষা নিজের গলার ওড়নাটা দিয়ে প্রেমের ঘামর্থ পেটানো শরীরটা ধীরে ধীরে মুছে দিতে লাগলো। এখন আর উষার কাঁপাকাঁপি করে না। এই মানুষটা তার অভ্যাস হয়ে গেছে। ভীষণ মায়াও জন্মে গেছে। আচমকা উষাকে হতভম্ব হয়ে দিয়ে প্রেম তার কোমর জড়িয়ে ধরে পেটের ওপর মুখ গুজে শুয়ে পড়ল। উদ্দেশ্য এখন লম্বা ঘুম। প্রেম হঠাৎ স্পর্শে কেঁপে উঠল উষা। প্রেমের চোখ থেকে চশমা খুলে পাশে রাখলো। কোমল হাতে প্রেমের স্নিগ্ধ চুলগুলো টেনে দিতে দিতে ডাকলো, এই যে শুনছেন? জবাব দিল না প্রেম। উষা আবার ডাকলো, এই যে শুনছেন? প্রেম কথা বলতে চাচ্ছে না, তবু ক্লান্ত কণ্ঠে, ডিস্টার্ব করো না বউ, আই নিড টু স্লিপ। প্রেমের মুখে বউ ডাকটা সবসময় নেয় এবার উষার বুকে তীরের মতোই যেন বিঁধল। তবুও উষা কোমল কণ্ঠে বলল, প্লিজ উঠুন, গোসল সেরে ঘুমান, বাইরে থেকে এসেছেন, এভাবে ঘুমাবেন না প্লিজ। প্রেম বিছানার হাতড়ে চশমাটা চোখে পড়ে নিল। মাথা তুলে ক্লান্ত ভঙ্গিতে উষার দিকে তাকিয়ে মেয়েটার মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে। প্রেমের শরীর টানটান করে উঠল। উঠে দাঁড়াতেই উষার দিকে তাকিয়ে বলল, ওয়ার্ডরোবের নিচে তাকে আরো কোটিটার মতো বোতাম সাদা পাঞ্জাবি পরে আছে, ওগুলো একটু লাগিয়ে দিও প্লিজ। উষার ঠোঁট উল্টে তাকালো। প্রেম হেসে চলে গেল। উষার কোমল গাল ধরে টেনে বলল, তুমি যদি না করে দাও তাহলে কে করবে বলো? আমার কি আরো 2-4টা বউ আছে? তুমি যদি আমার অগোছানো জিনিস গুছিয়ে না দাও তাহলে বাধ্য হয়ে হয়তো আমাকে আরেকটা বিয়ে। প্রেম কথাটা শেষ করার আগে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়লো উষা। চোখের পলকে ওয়ার্ডরোব খুলে পাঞ্জাবিগুলো নিয়ে আসলো। উষার কাণ্ডে হেসে ফেললো প্রেম। উষার সেলাই করা শার্টগুলো থেকে একটা তুলে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রেম। এই তো ভালো বউ। প্রেমের মুখে দ্বিতীয়বারের মতো বউ
কথাটি শুনে হজম করতে পারলো না উষা। হৃৎপিণ্ড অদ্ভুতভাবে বেড়ে গেল, যেন ধুকপুকানি কেমন প্রচন্ড হিংসে করছে তার। এই পৃথিবী উল্টে গেলেও উষা তার স্বামীর ভাগ কাউকে দিবে না। চিত্রার চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়লো পানি। ভালোবাসার মানুষের সুখে আছে, এটা তো ভালো কথা। তবে সে আমার সাথে নয়, অন্যের সাথে সুখে আছে। এই দৃশ্যের যন্ত্রণা যেন প্রখর হলো তার জন্য। চিত্রার গলা কাঁপছে, কিন্তু সে সব থেকে আর পালাবে না। চিত্রা বারবার দু চোখের পানি মুছে ব্যর্থ চেষ্টা করলো। চিত্রা বড় বড় নিঃশ্বাস নিয়ে মনের আগুনে ছাই চাপা দেওয়ার চেষ্টা করলো। দ্বিতীয়বার চোখ মুছে দরজায় নক করলো। কতক্ষণ পর পিছে তাকালো উষা। চিত্রাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হলো তার। চোখের পানি চলে এলো। চিত্রা কাছে ছুটে গেল, আনন্দিত কণ্ঠে বলল, আপু তুমি এসেছো? বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো, বলে ঘরের ভেতরে নিয়ে এলো চিত্রাকে। চিত্রা চোখ ঘুরে আশেপাশে তাকালো। এই ঘরটা দেখে তার কেউ বলবে না এটা একটা পুরুষ মানুষের ঘর। প্রেমের আগের ঘর এখনকার ঘরের মতো মিলই নেই। পুরো ঘরটা চিত্রাই পাল্টে গেছে। পুরো কক্ষে এখন মেয়েলি একটা ব্যাপার আছে। উষা বলল, দাঁড়িয়ে আছো কেন আপু, বসো। তুমি আমার সাথে দেখা করতে এসেছো? তুমি এই বাড়িতে এসেছো আর আমার সাথে দেখা করতে আসোনি কেন? চিত্রা মিথ্যা আসার চেষ্টা করলো। তাকালো উষার দিকে। মেয়েটা বোধহয় আগে থেকে বেশি সুন্দর হয়েছে। চিত্রার কথা জবাব না দিয়ে আচমকাই বলল, তুই অনেক সুখী আছিস তাই না বোন? উষা প্রশস্ত হাসলো। চিত্রা আবারও প্রশ্ন করলো, তোর বর তোকে অনেক ভালোবাসে তাই না? উষা লজ্জা পেল এবার। তার গালে রক্তিম আভা চিত্রার প্রশ্ন উত্তর দিয়ে দিল। আর কোনো প্রশ্ন করলো না সে চিত্রাকে। চিত্রার কথায় মনে পড়তেই উষা সে তো সব ভুলেই বসেছে। উষা যত সব দ্রুত প্রেমের জামাগুলো গোছাতে গোছাতে বললো, একটু দাঁড়াও আপু। উষাকে দেখে মনে হচ্ছে এই ঘরের মালকিন আর চিত্রার সামান্য অতিথি। আর এটাই তো বাস্তব সত্যি। উষা জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিল। আশ্চর্য হয়ে গেল, রাখতে গিয়ে উষা চিত্র কোথাও নেই। সে কাপড়গুলো রেখে এসে ধোয়ার জন্য প্রেমের ঘাড়ে ভেজা শার্টটা খুলে রাখলো। কিন্তু এ কি, কোথায় গেল শার্টটা? উষার কপাল কুঁচকে গেল। সে সব জায়গায় খুঁজলো, সে শার্টটা পেল না। এর মধ্যে প্রিয়তা ডাকতে চলে এলো। দৌড়ে এসে ব্যস্ত কণ্ঠে বলল, তোমার যে কখন থেকে অপেক্ষা করছি ভাবি, তাড়াতাড়ি চলো, বলে হাত টেনে নিয়ে চলে গেল। আর ভাবার সময়ও পেল না উষা। চিত্রা ছুটে এসে নিজের জন্য বরাদ্দ গীত রুমে ঢুকে পড়লো। দরজা বন্ধ করে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লো। চোখের পানিতে তার বাঁধ ভাঙলো। অনেক আগে বুকটা ফেঁসে গেছে যেন পানিতেই। সে প্রেমের ঘামের ভাঁজে শার্টটা নাক মুখে চেপে ধরলো। ডাক নেওয়ার মতো পুরুষালী দেহের ঘ্রাণটা শুষে নিল। পুরুষালী দেহের গন্ধে পারফিউমের আর ঘামের মিশ্রণে একটা একাকার হয়ে গেছে। শার্টটা একটা মাদকীয় মেলানি ঘ্রাণ আসছে। চিত্রার দেহে সেই গন্ধ যেন রাঁধে রাঁধে প্রবেশ করছে। প্রেমের গায়ের গন্ধ। মনে হচ্ছে প্রেম তার খুব কাছেই। চিত্রা কাঁদছে, তবে শব্দ নয়, নিঃশব্দে। এই ভালোবাসা তার একার, তাই এই যন্ত্রণাটা তার একার। এর ভার কেউ বইবে না। চিত্রা প্রেমের শার্টটা গায়ে পরে বিছানায় শুয়ে পড়লো। ঘরের সিলিং এর দিকে তাকিয়ে ভাবলো, চাইলে না তোমায় প্রেম, তোমায় আমার হতে হবে না, তবুও তুমি সুখী হও। আমি না হয় দূর থেকে ভালোবাসবো তোমায়। তোমার প্রেম আমার কপালে সইল না, তাই বলে আমি তোমায় কখনো অভিশাপ দেব না। আমি চাই তুমি জীবনের সর্বোচ্চ সুখী হও। চিত্রার চোখের কোণে ভেসে উঠল নোনা জল। রাত ৮টা। প্রহেলিকা চুপচাপ তার চেম্বারের বাইরে করিডোরের পাতলা কাঠের চেয়ারে বসা। চারপাশ নিঝুম নিস্তব্ধতা। মাঝে মাঝে পাশের রুম থেকে হালকা পেইজার টোন এবং নার্সদের জুতোর টুপটুপ শব্দ ছড়িয়ে যাচ্ছে। তার মনে এলোমেলো ঝড় বইছে। অস্থিরতায় তার নিজের কপালে বাস পড়েছে। পাগল পাগল লাগছে তার। গত এক সপ্তাহ সে ঠিকমতো খেতে পারেনি, ঘুমাতে পারেনি, অস্বস্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেনি। তার খালি মনে হচ্ছে তার হয়তো নতুন কোনো মানসিক সমস্যা দেখা দিচ্ছে, কারণ গত ১ মাস সব কথা সে সম্পূর্ণ ভুলে গেছে। শত চেষ্টা করেও একটা বাক্য মনে করতে পারেনি গত ১ মাসে কি কি ঘটেছে তার সাথে। এমনকি দিন দিন তার মানসিক অবস্থার অবনতি ঘটছে। প্রহেলিকা মাথা চেপে ধরে ভাবলো, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে কেউ তো আছে যে আমার পিঠে স্বর্ণপণে ছুরি বসাচ্ছে। আর সেই শত্রু ঘরের শত্রু, অন্য কেউ না। এবার একবার যদি বুঝতে পারি বিশ্বাসঘাতক তা কে করছে, তাকে হারে হারে বুঝিয়ে দিব প্রহেলিকা শিকদার আসলে কি জিনিস। প্রহেলিকা সব ভাবনা চিন্তা একপাশে ফেলে আবারও মনস্থির করলো, না না, আগে নিজের মেন্টাল স্টোমা থেকে রিকভার করতে হবে। আগে আমাকে সম্পূর্ণভাবে সুস্থ হতে হবে। তার ভাবনার মাঝে মধ্যবয়স্ক নার্স এসে ডেকে উঠল, মিসেস প্রহেলিকা শিকদার। প্রহেলিকা ধাতস্থ হলো, সময় নিল।
নার্স একরাশ ক্লান্তি মাথায় এলিয়ে পেশাদারি ভঙ্গিতে বলল, আপনি ভেতরে এসে বসুন, স্যার একটু পরে আসবে। পহেলিকা কোনো কথা না বলেই মাথা নেড়ে দাঁড়ালো। ধীর পায়ে চলে গেল ডক্টরের চেম্বারে। ডক্টরের দরজার ওপরে প্লেটে লেখা ডক্টর অনির্বাণ রায় চৌধুরী। সে নিচে ছোট করে লেখা আছে, হেলিং ইজ প্রসেস নট অ্যান ইভেন্ট। এই ডক্টর কানাডায় মোস্ট পপুলার মনোরোগ বিশেষজ্ঞের মধ্যে একজন। তিনি 1 বছর হলো বাংলাদেশে চিকিৎসা শুরু করেছেন। পহেলিকা অনেক কাঠখড় পুড়িয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। পহেলিকা দরজা ঠেলে ভেতরে পা রাখতেই প্রহেলিকার মনে এক শীতলতার বাতাস ছেয়ে গেল। তার মনে হলো এটা কোনো ডক্টরের রুম না, এখানে মস্তিষ্কে নিজেকে কন্ট্রোল করে নেয়। প্রহেলিকা আশেপাশে একবার ঘুরিয়ে কক্ষকে ভালো মতো পর্যবেক্ষণ করে। ঘরে প্রবেশপথের মেঝেতে ধুলো নীল ধূসর রাঙা নরম কার্পেট। দরজার পাশে একটা ম্যাটে লেখা, টেক এ ব্রেথ, ইয়োর সেফ হেয়ার। প্রহেলিকা ডান পাশে তাকালো। ডান পাশে জানালা সাদা ধূসর রঙের, পর্দার ফাঁক গলিয়ে এক ফালি হলুদ আলো জানালা গলিয়ে ভেতরে আসছে। পুরোটাই যেন আলো অন্ধকারের মাঝে এক শান্তি। ঘরের বাইরে বিশাল বুকশেলফ, অনুপ্রেরণা, স্নায়ুবিদ, থেরাপি, মনের জটিলতা নিয়ে লেখা বই, বাংলা ইংরেজি এক মিশ্র ভাণ্ডার যাকে বলে। বইয়ের পাশে চেম্বারের কাউচে কেসে রাখা হয়েছে ব্রেন নিউরনের মডেল। ডান দিকে পরিপাটি কাঠের ডেস্ক, ওপরে ল্যাম্প আর এক নলফল ধাতব ঘড়ি, কলমদানি আর নথিপত্র। পেছনে দেওয়ালে বিমূর্ত চিত্রকর রং যেন মনের জটিলতা। পাশে রাখা DSM-5 থেরাপি পাঠ্য বই। ডক্টরের চেম্বারে এখনো ফাঁকা, কেউ নেই, ঘটে নিঃশব্দ। তবে শান্ত হালকা শীতল দেওয়ালের আলো, বই সব মিলিয়ে যেন একরকম নির্ভরতা তৈরি করে রেখেছে এখানে। নাকে এসে লাগছে মৃদু ল্যান্ডের গন্ধ, আর কোথাও থেকে কফির মৃদু ঝাঁঝালো ঘ্রাণ। প্রহেলিকা ধীরে সামনের চেয়ারে বসে পড়ল, চোখ নামিয়ে রাখলো টেবিলের দিকে, কপালে ঠেকিয়ে চুপচাপ বসে। হাজারো প্রশ্ন তার মনে। কোনটা বলবে ডক্টরকে? ঠিক বোঝাতে পারবে তো প্রহেলিকা? অনেকক্ষণ অপেক্ষা করেছেন বুঝি? হঠাৎ করে একটা পুরুষালী মোলায়েম কণ্ঠ কানে এলো। ছ্যাদ করে উঠল প্রহেলিকার ভাবনার সুতো। প্রহেলিকা চোখ তুলে সামনে তাকালো। কিছু মুহূর্ত থমকে রইল। সামনে দাঁড়ানো একজন 28 থেকে 29 বছর বয়সী বেশ সুদর্শন যুবক। চোখে অন্যরকম আত্মবিশ্বাস, তার অধরে কোনো মৃদু সৌজন্যমূলক হাসি। তিনি নিজের চেয়ারে বসতে বসতে বললেন, আপনি গভীর মনোযোগে বিঘ্ন ঘটালাম যদি দুঃখিত, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো এক বিষয়ে বেশ গভীর চিন্তিত। চিন্তাটা কি শরীর নাকি মন, দুটোরই? প্রহেলিকা অনুভব করলো এই ডক্টরের কথায় এই ঘরের ন্যায় আলাদা একটা ব্যাপার আছে। ডক্টর আবারও মৃদু হেসে বললেন, আমি ডক্টর আবির্ভাব রায়চৌধুরী। আজ আমরা একসাথে কিছুটা সময় কাটাবো। মনে করেন এই ঘরটা আপনার, আপনার ভাষা, অনেক চুপ থাকার মধ্যেই। প্রহেলিকা চুপ। আবির্ভাব বুঝলো প্রহেলিকার মনের অস্বস্তি, তাই সে আরো কিছুটা কোমল কণ্ঠে বলল, আপনি যদি এখনোই আপনার সমস্যা বলতে প্রস্তুত না থাকেন সেটা ঠিক আছে, তবে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সব শুনবো। প্রহেলিকা এবারও চুপ রইলেও সে তো অনেক কিছুই বলতে চায়, কিন্তু কথাগুলো ডক্টর কিভাবে নেবে সেটাই বুঝতে পারছে না। কি বলবে, কোত্থেকে বলবে, সবগুলো গুলিয়ে ফেলছে সে। কনফিউজ যাকে বলে। ডক্টর আবির্ভাব কয়েক সেকেন্ড চুপচাপ প্রহেলিকার দিকে তাকিয়ে রইলেন, অতঃপর হালকা মাথা নাড়িয়ে বললেন, ভুরু উঁচিয়ে, ঠিক আছে, সমস্যার কথা পরে আসা যাবে, আমরা আগে একে অপরকে চিনি, তাই শুরু হোক একদম ছোট কিছু দিয়ে। আপনি চাইলে শুধু আপনার নামটাই বলুন, অথবা এমন কিছু বলুন যেটার জন্য আপনার জন্য সহজ মনে হবে। চাইলে বলতে পারেন আপনার গত 1 সপ্তাহ কেমন কেটেছে। প্রহেলিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল আবির্ভাবের দিকে। সে কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট করে বলল, আমি প্রহেলিকা শিকদার। আবির্ভাব মৃদু হাসলো, ধীর স্থির কণ্ঠে বলল, বেশ, তা আপনি এখানে নিজে এসেছেন না কেউ পাঠিয়েছে? প্রহেলিকা আবারও ধীর কণ্ঠে বলল, না, নিজেই এসেছি। আবির্ভাব তীক্ষ্ণ নজরে 25 থেকে 26 বছর বয়সী তরুণীকে নিরীক্ষণ করলো। প্রহেলিকাকে দেখে তার প্রচন্ড রহস্যময় ও অদ্ভুত লাগছে, আর সে বেশ বুঝতে পারছে এই রহস্যময় যত সমস্যার মূল কারণ। আবির্ভাব বলল, তাহলে এখন আমি জানতে পারি সে কি এমন বিষয় যার জন্য আপনি দুশ্চিন্ত? না, এমন কিছু না যা আপনি ভুলতে পারছেন না। আপনি সময় নিন, কোনো তাড়াহুড়ো নেই, আমি শুনবো। প্রহেলিকা ডাক্তারের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিল, ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার কিছুদিন ধরে কিছু অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে।
আবির্ভাব বুড়ো কোচকে জিজ্ঞাসা ভাবে বলল, কেমন সমস্যা? পহিলিকা মনের কথা গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, কিছুদিন হলো আমার মধ্যে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আমি গত 1 মাস সব কথা ভুলে গেছি, আর আগে কথা বা একটু মনে পড়ছে না। আবির্ভাব অনুসন্ধানচক ভাবে পর্যবেক্ষণ করলো পহিলিকাকে, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি নিশ্চিত এটাই আপনার প্রধান সমস্যা? পহিলিকা কিছুটা হতভম্ব চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব মৃদু হাসলো, আপনার চোখ মুখ অভিব্যক্তি স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনার জীবনে হয়তো এমন কিছু কথা হয়তো বা ঘটনা আছে যেগুলো আপনি লুকোতে চাচ্ছেন, বা অনেক ডিপ্রেশনে রাখিয়েছে সেই বিষয়গুলো। আর এত অতিরিক্ত দুশ্চিন্তার জন্যই দিন দিন আপনার মানসিক অবস্থার অবনতি ঘটছে। পহিলিকা খানিক স্তম্ভিত হলো, এই জন্যই তো সে সাইক্রেটিসের কাছে আসতে চায় না। কিন্তু প্রহেলিকার মুখের ভঙ্গিমা দেখে হাসলো আবির্ভাব, মুখে এসে বলল, সাইক্রেটিসের কাছে না আসলে কি সমস্যার সমাধান হবে? আমরা ডাক্তার, আমাদের দায়িত্ব আমাদের পেশেন্টদের চিন্তামুক্ত থাকার উপায় বের করে দেওয়া। বন্ধুর মতো সকল ভালো মন্দ কথা শোনা এবং এনি জাজমেন্ট। প্রহেলিকা একটু অবাক হয়ে তাকালো। আবির্ভাব আবারও বলল, আপনি যদি চান তো একদম নিশ্চিন্ত মনে আপনার সব কথা আমায় বলতে পারেন, আমি একটু জাজ করব। কারণ পেশেন্টের সমস্যার কথা শুনে আমার যথাযথ চিকিৎসা করা কাজ, তাতে জাজ করা আমার কাজ নয়। এমনকি আমি জাজ করার কেউ নই। প্রহেলিকা একটু চিন্তিত হয়ে পড়ল। আবির্ভাব আবার সময় নিয়ে ধীরস্থিরভাবে বলল, একটা কথা জানতে চাই। সব জায়গায় চুপ থাকলেও ডাক্তার বা উকিলের কাছে চুপ থাকতে হয় না, জানেন? সমস্যার সমাধান পেতে হলে তাদের সব বলতে হয়। ইউ টেক এ বেথ অফ টেক টাইম। আমি এখানেই আছি, সব শুনবো। আপনি যা বলতে চান। প্রহেলিকা আরো স্থির হলো, মনে মনে ভাবলো হয়তো এতদিনে মনের মধ্যে একটু হালকা হবে। আবার ভয়ে হচ্ছে যদি ডাক্তার তাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়। আবির্ভাব পহেলিকার মুখের দিকে তাকিয়ে বলল, একদম ওরকম চিন্তা মনেও আনবেন না। পেশেন্টের প্রাইভেসি লিক করা এক ধরনের ক্রাইম। আর পেশেন্টের প্রাইভেসি প্রাইভেট কথা আমাদের জন্য পেশার স্বার্থ সাপেক্ষ। এই মুহূর্তে আপনি আমার পেশেন্ট আর আমি আপনার ডক্টর। ডক্টরের কাজ তার পেশেন্টের ভালো মন্দ দেখে রাখা, স্বস্তি দেওয়া, তার কাজ নিয়ে আলোচনা করা না। নো রিল্যাক্স, সো রিল্যাক্স। আপনারা প্রাইভেট কথা প্রাইভেটই থাকবে। প্রহেলিকা অশান্ত চোখে তাকালো টেবিলের ওপরে কলমদানির দিকে। আবির্ভাব আবারও বলল, আমার ল্যান্ডলাইনের কালার অনেক পছন্দ। প্রহেলিকা অবাক চোখে তাকালো। আবির্ভাব বলল, আপনি বারবার এই যে ল্যাভেন্ডার পেন্টার দিকে তাকাচ্ছেন। আমরা মানুষের চিন্তিত অবস্থায় থাকলে মস্তিষ্কর প্রিয় কিছু দেখতে চাই, যা আমি মানসিকভাবে স্বস্তি পাই। প্রহেলিকা মনের আশায় আলো দেখলো। ভেতর থেকে অনুভব হলো এই ডক্টরটাই হয়তো তাকে সকল মানসিক অবসাদ থেকে মুক্তি দিবে। আবির্ভাবের ঠোঁটের কোণে মৃদু হাসি প্রসারিত হলো। শান্ত কণ্ঠে বলল, কাম ডাউন, কোনো তাড়া নেই, ধীর স্থিরে সব শুনবো। প্রহেলিকা লম্বা শ্বাস টেনে নিয়ে বলতে শুরু করলো, আমার মানসিক অবস্থা অবনতির জন্য জটিল কারণ আমি আসলে নিজেই। তা আর বলতে না দিয়ে থামিয়ে দিয়ে আবির্ভাব বসা থেকে আচমকা দাঁড়িয়ে বলল, চলুন। প্রহেলিকা রেহের কাণ্ডে হতভম্ব হলো, অবাক কণ্ঠে বলল, কোথায় যাব? আবির্ভাব মুচকে এসে বলল, আপনার কথা শুনতে যাব। চলুন আমার সাথে। প্রহেলিকা যদি একটু ইতস্ত করলো, তবু আবির্ভাবের পিছু নিল। আবির্ভাব তাকে পাশে একটি রুমে নিয়ে গেল। রুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে কাঠি টেবিলের ওপর টিম লাইটের আলো জ্বলছে। দূর থেকে দেখতে জায়গাটা ভুতুড়ে লাগছে, কেমন তামিল মুভির হরর ভাইব দিচ্ছে। আবির্ভাব তাকে সামনে চেয়ারে বসতে বলল, নিজেও বসলো। কাঠের টেবিলের মাঝখানে একটা সাদা গোলাকৃতির বল, তবে সেটা বেশ কিছুক্ষণ তাকালে কেমন ঘোর লেগে আসে। জায়গাটা কেমন মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়ার মতো। তবে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বাতাসে ভেসে আসছে। আবির্ভাব শান্ত চোখে তাকিয়ে প্রহেলিকার দিকে মসলিন কণ্ঠে বলল, সামনের বলটার দিকে পলক না ফেলে তাকান। প্রহেলিকাও তাই করলো। আবির্ভাব আবারও বলল, ভুলে 1 মিনিট পলক ফেলবেন না। প্রহেলিকা তাই শুনল। এবার আবির্ভাব ধীর কণ্ঠে প্রশ্ন করলো, তো মিস প্রহেলিকা শিকদার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পার্সোনাল লাইফে হ্যাপি নন, এটা কি ঠিক? প্রহেলিকা শুধু বলল, হ্যাঁ। এই জন্যে কি আপনি এত দুশ্চিন্ত? প্রহেলিকা আবারও শান্তভাবে জবাব দিল, হ্যাঁ। তাহলে আপনার সমস্যাটা কি? আপনার হ্যাপি না হওয়ার কারণটা কি? প্রহেলিকার কণ্ঠ কেঁপে উঠল। ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আচ্ছা ডক্টর, ধরেন আপনি পুরো পৃথিবীতে শুধু একটি জিনিস চান, খুব করে চান, ভীষণভাবে চান, মন থেকে চান, যাকে ছাড়া আপনি বাঁচতেই পারবেন না।
কিন্তু সেই জিনিসটা আপনার না, আপনি সেটার সাথে আছেন, সেটা আপনার কাছে আছে, অথচ এটার মালিক আপনি না, অন্য কেউ। সেই জিনিসটা আঁকড়ে আপনি বাঁচতে চান, কিন্তু সে আপনাকে চায় না। তখন আপনি পারেন নিজেকে ভালো থাকতে? কখনোই পারেন শান্তিতে থাকতে? আবির্ভাব অবাক না হয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, অবশ্যই না। পহেলিকা নির্জীব কণ্ঠে আবারও বলল, আমিও আমার জিনিস, সেই ব্যক্তিগত জিনিসের কারণেই এমন অবাসতভাবে আছি। সে তো ছিল আমার ভালো থাকার কারণ, আমার সুখ, আমার শান্তি, সে আমার প্রণয়, আমার শুধু হলেও চলতো। প্রহেলিকা আবারও আকুল কণ্ঠে বলে, বিশ্বাস করুন ডাক্তার, তার ভালোবাসা ছাড়া এই জীবনে আমি কিছুই চাইনি। আবির্ভাব বেশ মনোযোগী দৃষ্টিতে তাকালো, কৌতূহলী নিয়ে বলল, কে হয় সে আপনার? পরিকা তাচ্ছিল্য করে বলল, আমার স্বামী। আবির্ভাব একটু অবস্তক্ত নিয়ে বলল, তাহলে কি সমস্যা? সে তো আমার স্বামী, যাকে এত সে তো আপনার স্বামী, যাকে এত ভালোবাসেন, তাকে আবার স্বামী রূপে পেয়েছেন, এটা তো সুখের কথা। পহেলিকা তাচ্ছিল্যের হাসি হাসলো। পহেলিকার হাসি থেকে ভুরু কুঁচকালো আবির্ভাব কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আপনাদের বিবাহ সুখের নয়? ভালোবাসার কথা শুনতে পহেলিকার অধর কোণে তাচ্ছিল্যের হাসি প্রশস্ত হলো। আবির্ভাব শুধু শান্ত চোখে দেখলো। প্রহেলিকা হাসতে হাসতে বলল, প্রণয় ভালোবাসবে, তাও আমাকে? প্রহেলিকার কণ্ঠ হঠাৎ করে যেন পাগলের মতো করে হেসে উঠল। অদ্ভুতভাবে হাসতে হাসতে হঠাৎ করে চুপ হয়ে গেল, চোখ দুটো ভিজে উঠল মুহূর্তেই। ব্যথাতুর কণ্ঠে বলল, সে যদি আমাকে এইটুকু ভালোবাসতো না ডাক্তার, আমি সারা জীবন দাসীর মতো পায়ের উপর পা রেখে থাকতাম, ভালোবাসা ব্যতীত অন্য কিছু দাবি করতাম না। সে যদি এইটুকু ভালোবাসতো, ধন্য হয়ে যেত আমার এই জীবন। সে যদি এইটুকু আমাকে বুঝতো, তাহলে আজ এত কিছুই হতো না। আবির্ভাব একদৃষ্টে দেখলো প্রহেলিকার যন্ত্রণাটা কিছুটা এমনই যে আগে আন্দাজ করেছিল। প্রহেলিকা আবারও তার ছেলের কণ্ঠে বলল, না ভালোবাসে না সে আমায়, আমার প্রতি তার একরাশ পরিমাণ ঘৃণা, আমার থেকে দূরে থাকতেই সে যেন পালিয়ে বাঁচে। আমার জন্য সে তার জীবনের সব থেকে ভালোবাসার জিনিস হারিয়েছে তার জীবনের লক্ষ্য, বাঁচার উদ্দেশ্য। আমি যেমন আমার ভালোবাসা পাইনি, সেও তার ভালোবাসা পায়নি। আমার থেকে তার অবস্থা আরো বেশি করুন। আমি তো আমার ভালোবাসাকে যে কোনোভাবে হোক আমার করে নিয়েছি, কিন্তু সে তো তাও পারেনি। বেচারা বড্ড অসহায়, যার জন্য সব হারিয়েছে। তাকে কি আর ভালোবাসা যায়? প্রহেলিকার কথা আবির্ভাব বেশ অবাক হলো। প্রহেলিকার কথায় সে গভীর রহস্যের আভাস পাচ্ছে। সে ভুরু কুঁচকে বলল, মানে সে অন্য কাউকে ভালোবাসে? প্রহেলিকা উপনিস মাথা নাড়ে। তাহলে আপনাকে কেন বিয়ে করলো? তার জন্য জীবনে এত কিছু হারিয়েছে, তাকে কেন বিয়ে করবে? প্রহেলিকা আবির্ভাবের কথায় রহস্যময় হাসি হাসলো। বিয়ে সে আমাকে এমনি এমনি করেনি ডক্টর, কলে পড়ে করেছে, বাধ্য হয়ে তাই বাধ্য হয়েছে তাই করেছে, নয়তো করতো না। আমি যদি তাকে না পেতাম, তবে অন্য কাউকে কিভাবে পেতে দিতাম? সে আমার ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। তার ভালোবাসার ওপর, তার সবকিছুর ওপর শুধু আমারই অধিকার থাকবে, আর কারো না। তাই তো তাকে সবকিছু উল্টে পাল্টে হলেও নিজের করেছি। আবির্ভাব শান্ত কণ্ঠে বলল, এত কিছু করে লাভ কি হয়েছে? কিছু কি পেয়েছেন? পহেলিকা চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সবকিছু থাকতেই আমার কিছু নেই। আমি তাকে পেয়েও পাইনি। তার সাথে আমি এক ঘরে এক বিছানায়, তবুও যেন আমাদের মধ্যে শত আলোকবর্ষ দূরত্ব বিরাজ। সে আমার সাথে থাকে, প্রতিনিয়ত আমাকে মিথ্যা ভালোবাসা দেখায়, মুখে ভালোবাসি বলে ভালোবাসার অভিনয় করে, অথচ তার মনের আশেপাশে কোথাও আমি নেই। তার মনের সবটা জুড়ে অন্য কেউ। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে মন দিয়ে বসে আছে, মন আত্মা প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে তাকে। আমি তার কেউ না, কিছু না, আমার এক পয়সা ভ্যালু নেই তার কাছে। আমি তার বউ, মরলাম নাকি বাঁচলাম তা দিয়ে তার কিছু আসে না, তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে আমাকে পথের কাঁটা মনে করে ডক্টর, আর এটাই আমার প্রাপ্তি। হোক, এভাবেই থাকতে চাই, তবুও শুধু আমার থাকুক সে। আবির্ভাব শান্ত চোখে চেয়ে আছে। পহেলিকা আবারও বলল, জানেন ডক্টর, আমার জীবনটা এমন ছিল না, আমিও এমন ছিলাম না, আমার জীবনে এত জটিলতাও ছিল না। একসময় হাসি খুশিতে ভরেছিল আমার জীবন, ভালোবাসা ছিল শুধু আমার। আমার জীবনে অন্যরকম হতেও পারতো ডক্টর, কিন্তু আবির্ভাব ভুরু কুঁচকায়, কিন্তু কি? প্রহেলিকা পাগলের মতো হাসতে হাসতে কান্না করে দিয়ে বলে, আমার খুশিতে, সুখে, শান্তিতে, ভালোবাসায়, সবকিছুতেই গ্রহণ লেগেছে ডক্টর। কিভাবে? প্রহেলিকার চোখের পানি মুছতে মুছতে বলল, আজ থেকে 17 বছর আগে, খুব ছোট ছিলাম আমি তখন, 10 থেকে 11 বছরে, হঠাৎ একদিন জানতে পারি আমার সেজম্মু প্রেগনেন্ট, তার যমজ বাবু হবে। সেদিন আমাদের পুরো বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। জানেন ডাক্তার, সব থেকে খুশি কে হয়েছিল? কে? আমি।
আমি সেদিন সবার থেকে বেশি খুশি হয়েছিলাম যখন ডক্টর বলেছিল আমার সেজ আম্মুর যমজ মেয়ে হবে। কত খুশির খবর, আমার দুটো বোন আসবে। তখন এক সেকেন্ডের জন্য ভাবিনি এই যে খুশি আমার চিরদিনের কান্নায় পরিণত হবে, কেড়ে নিবে আমার হাসি খুশি জীবন, কেড়ে নিবে আমার ভালোবাসার মানুষটাকে। জানেন ডাক্তার, তখন ভালোবাসা কি বোঝার বয়স হয়নি, বুঝতামও না। তবু আমার পছন্দ ছিল মানুষটাকে। ভালোবাসা কি না বুঝলেও প্রচন্ড রকম পছন্দ করতাম তাকে। আমার খেলার সাথে সে, আমার কোনো আবদার সে অপূর্ণ রাখতো না। সে ছিল আমার ভালো লাগার কারণ, আমার ভালো থাকার কারণ, আমার বড় ছেলে প্রণয়। ভালোবাসা কি সে তো বুঝতো না, তবে এটুকু বুঝতাম তাকে আমার খুব ভালো লাগে, তার সাথে খেলতে ভালো লাগে, তার সাথে সময় কাটাতে ভালো লাগে। এমনকি সে আমাকে অনেক পছন্দ করতো, গুরুত্ব দিত, তার সব কথা শেয়ার করতো, আমার সাথে খেলতো, ঘুমাতো। আমরা তিনজন ছিলাম, সে, আমি আর আমাদের ফুফাতো ভাই। আমি তখন সুখে স্বর্গে উড়ে বেড়াচ্ছিলাম। কিন্তু একদিন স্কুল থেকে সে প্রণয় আর শুদ্ধ বাসায় সে জানতে পারি আমাদের সে যমুনা কি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে, তার নাকি আজই বাবু হবে। এই কথা শুনে আমাদের তিনজনেরই খুশির অন্ত ছিল না। এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি ছিল। আমাদের বাসায় ভাই বোন অনেকেই ছিল, তবে সবাই ছোট ছোট। আমরা 3-4 জন ছিলাম সবার বড়। একসাথে বায়না ধরেছিলাম, নানা বায়না রীতিমতো জেদ। বাবু দেখতে নিয়ে যেতেই হবে। বাসায় নিয়ে আসা পর্যন্ত আমাদের তর সইছিল না। সেদিন আমরা জেদের কাছে পরাজিত হয়েছিল সবাই। সেদিন আমি এক সেকেন্ডের জন্য বুঝিনি এটাই হয়তো আমার জীবনের শেষ খুশি। আবির্ভাব ভুরু কুঁচকে প্রশ্ন করে, কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে পহিলিকা আবারও বড় করে নিঃশ্বাস ছাড়লো। সবাই ভীষণ চিন্তিত। তো আমি ছোট মানুষ, চিন্তা থেকে বেশি আনন্দই হচ্ছিল। দুটো বোন আসবে আমার। কিছুক্ষণ পর ডক্টর একটা সাদা তুল তোয়ালে পেঁচানো বাচ্চা নিয়ে বেরিয়ে এলো। তার মুখে হাসি ছিল না। তিনি বাচ্চাটা সেজ আব্বুর কোলে তুলে দেন। সবাই অস্থির হয়ে পড়ে পরের বাচ্চাটা দেখতে। ডক্টর জানায় পেটে চাপা পড়ায় যমজ বাচ্চাটার মধ্যে একটা গর্ভে মারা গেছে। সবাই কেমন রিয়াকশন ছিল মনে নেই। সবাই বাচ্চাটাকে কোলে নিতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সেদিন সবার আগে সেজ আব্বুর কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় প্রণয়। বাচ্চাটার মুখ দেখতেই তার কেন জানি কেমন হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি না। সে আর এদিক ওদিক কোনো দিকে তাকায় না। সকলেই বাচ্চাটাকে কোলে নিতে চায়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রণয় সেদিন অদ্ভুত বিহেভিয়ার করছিল বাচ্চাটার জন্য। অনেক প্রোটেক্টিভ হয়ে গেছিল সে, হঠাৎ করে অনেক প্রসেসিভ হয়ে যায়। আমিও কোলে নিতে চাই, কিন্তু আমাকেও দিতে চায় না। অতি যত্নে বাচ্চাটাকে আগলে নিজের বুকে নেয়। ভেবেছিলাম হয়তো অনেক বেশি খুশি হয়েছে তাই এমন করছে, কিন্তু আমার এই ভুল ধারণাটা এখন স্থায়ী হয়ে গেছে। হঠাৎ করে পাল্টে যেতে যেতে প্রণয়ের আচার আচরণ, বিহেভিয়ার, চলা ফেরা, জীবনধারা কয়েক মাস পেরোতেই একেবারে নিজেকে আবদ্ধ করে ফেলে। ওই বাচ্চাটা ছাড়া তার নিঃশ্বাস নেওয়ার জন্য উপায় নেই। কার সাথে বেশি কথাও বলতো না, শুধু এই বাচ্চাটাকে নিয়েই থাকতো। বাচ্চাটা আদর করে খাওয়ানো, ঘুমানো, কাঁধে নিয়ে ঘুম পাড়ানো। সারা গ্রাম কাউকে হাত লাগাতে দিত না। একটা বাচ্চা যত কাজ থাকে সব সে একাই করতো। সে নিজেও এবং বাচ্চা সবার থেকে আলাদা করে ফেললো। তার জন্য যেন আমি একেবারে অদৃশ্য হয়ে গেলাম। তখন তার ভালো লাগা মন্দ লাগা সবকিছুর কেন্দ্র হলো ছোট্ট বাচ্চাটা। খুব খারাপ লাগতো যখন দেখতাম আমার পছন্দের মানুষটা আমার সাথে একটু কথা বলছে না। সে তার বন্ধুর সাথে দিনরাত মারামারি করতো ওই ছোট্ট মেয়েটার জন্য। ওরা দুজন রীতিমতো মেরে একে অপরকে রক্তাক্ত করে দিত ওই ছোট্ট বাচ্চার জন্য। এই ভেবে দিন যায়, মাস যায়, বছর যায়, আর প্রণয় ধীরে ধীরে পুরো পাল্টে যায়, যেন এক নতুন মানুষ। সে তার পড়াশোনার সময়টা ব্যতীত পুরোটা সময় বাচ্চাটার সাথে কাটাতো। এমনকি এই বাচ্চাটা ঘুম পাড়িয়ে লেখাপড়া করতো। দিন দিন আমাদের মধ্যকার দূরত্ব আকাশসম হতে থাকলো। আর ভালোবাসার মানুষটা থেকে এত দূরত্ব আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট হতো, অভিমান হতো। কষ্টের যন্ত্রণায় ঘরের দরজা বন্ধ করে কাঁদতাম, তবুও সে দেখতে আসতো না। বয়সের সাথে সাথে যখন ভালোবাসা কি বুঝলাম, তখন থেকে তার জন্য আরো বেশি পাগল হয়ে গেলাম, আরো বেশি ভালোবাসতে শুরু করলাম। অথচ আমার জন্য তার কোনো অনুভূতি কাজ করতো না। দূর অনুভূতি তো দূরের কথা, আমাকে নিয়ে ভাবার সময়টা ছিল না তার। তার তো ছিল সেই ছোট্ট বাচ্চাটা। সুখ খুঁজে পেত সে সব ওইখানেই। ওই বাচ্চাটা ভীষণ 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 রকম সুন্দর ছিল। জানেন ডক্টর, একবার দেখলে আপনি ওই চোখ ফেরাতে পারতেন না। আমার খুব হিংসাতে শুরু করে ওই বাচ্চার ওপর। সে এতটুকু হয়ে কিভাবে আমার কাছ থেকে সব কেড়ে নিল। দিন দিন আমার এই মানসিক অস্থিরতা, অশান্তি, মনের ভেতর জ্বালাপড়ন বাড়াতে থাকে। আমি
অনেক হতাশ হয়ে পড়ি ডক্টর। খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না, নিঃশ্বাস নিতে পারতাম না। আমার ভালোবাসার মানুষের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেতাম, কিন্তু সে এক আকাশ পরিমাণ ভালোবাসা 1% আমার জন্য ছিল না। তার সবটা বরাদ্দ ছিল ছোট বাচ্চার জন্য। দিন দিন তার প্রতি আমার ভালোবাসার আসক্তি দুই পাল্লা দিয়ে বাড়তে থাকে, কিন্তু তার কাছে আমি যেন একেবারে অদৃশ্য। সে বুঝতো আমার অনুভূতি, তবু অবহেলা করতো। দেখেও দেখতো না, বুঝেও বুঝতো না। তার কাছে দুনিয়া ছিল ওই বাচ্চাটাই। সে অতি ভালোবাসা, আদর, যত্নে কোলে পিঠে করে বড় করতে থাকে বাচ্চাটাকে। একসময় প্রাপ্তবয়স্ক পুরুষও হয়ে যায়। একটা 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য সে পাগলামি করত। আমি একদমই সহ্য করতে পারতাম না। কথা বলতে বলতে হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে প্রহেলিকা। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। আমি ওই মেয়েটাকে প্রচুর ঘৃণা করি। 2 চোখে দেখতে পারি না। সে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছে। তাকে আমি শেষ করে দিতে চেয়েছি, কিন্তু এখানেও আমার কপাল মন্দ। কিন্তু এত সহজে আমার প্রণয়কে নিয়ে যাবে আর আমি এটা হতে দিব কখনো না। প্রণয় শুধু আমার। আবির্ভাব এতক্ষণ চুপ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। তার কাছে সত্যি প্রহেলিকার মানসিক অসুস্থতা সুস্থ লাগছে, আর প্রহেলিকার এই তীব্র ভালোবাসার প্রখরতা দেখে খারাপও লাগছে। কতটা যন্ত্রণায় দিন গুনছে সে। ভাবল, যার আসক্তি চরম পর্যায়ে, যেখানে সে ভালোবাসা যদি বেঁচে না থাকে তবে সেই ব্যক্তি মুভ অন করতেও পারে না। আর আপনার হাজবেন্ড যেহেতু তাকে একদম ছোট থেকে বড় করেছে, তাই ব্যাপারটা তার ক্ষেত্রে আরো বেশি ডিপ। সে অনেক জায়গায় আপনাকে বিয়ে করা ইটস নেক্সট টু পসিবল। প্রহেলিকা আবির্ভাবের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো, যা দেখে ভুরু কুঁচকে ফেললো আবির্ভাব। প্রহেলিকার চোখে মুখ দেখে বড় করে ক্রাইমের আভাস পাচ্ছে। প্রহেলিকা কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর বলে, প্রহেলিকা শিকদারের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। আপনি জানতে চান ইম্পসিবল কিভাবে পসিবল করলাম? আবির্ভাব কৌতূহলী চোখে তাকালো, ভীষণ কনসিয়াসলি কাজ করছে। প্রহেলিকা বাঁকা হেসে বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে।